মাহির ভাই, আপনার আব্বু অর্থাৎ আঙ্কেলকে একটা মেয়ে অপমান করছে। ক্যান্টিনে বসে সিগারেট টানছিল আরশ। তার সঙ্গে আরো দুইটা ছেলে আর একটা মেয়ে বসা ছিল। সেই সময় ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত এক যুবক বাইক নিয়ে ভার্সিটিতে ঢুকলো। মেয়েরা সেদিকে হা হয়ে তাকিয়ে আছে। গুটি কয়েক ছেলে মেয়ে মাঠে বসেছিল। ছেলেরা কেউ কেউ সেদিকে তাকিয়ে সালাম দিতে লাগলো। সালাম নিয়ে মেয়েদের তাকানো কে ইগনোর করে যুবক বাইক থেকে নেমে ক্যান্টিনের দিকে হাঁটা দিল। ক্যান্টিনে এসে আরশের পাশে বসতেই ভার্সিটির ছোট্ট ভাইয়ের মুখে নিজের বাবার অপমানের কথা শুনে চোখ মুখ লাল হয়ে উঠল মাহিরের। চোখে ক্ষোভ নিয়ে ছেলেটার উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে 5 মিনিট আমার সামনে চাই। ওকে ভাইয়া। ছেলেটা চমকে গেল। আরশ এবার মাহিরের দিকে অবাক চোখে জিজ্ঞেস করলো, তুই মেয়েটাকে ডেকে কি করবি? তোর যেটা করার দায়িত্ব ছিল এইটাই করব। রাগ করছিস কেন? আমি সে সময় ছিলাম না। ওদের মুখে মেয়েটার ব্যাপারে যা শুনলাম, মেয়েটা ফার্স্ট ইয়ার হবে। এত কিছু যা... ও রিয়েলি? প্রথম দিন এসেই এত তেজ? মেহরাব ইসলাম মাহিরের বাবাকে অপমান? ইন্টারেস্টিং। মাহিরের কথায় আরশ টেনশনে পড়ে গেল। ওরা কখনো কোনো মেয়েকে র্যাগিং দেয় না, উল্টে কোনো দল যদি জুনিয়রদের র্যাগিং দেয় তাহলে মাহিররা তাদের ইচ্ছে মতো ধুলাই করে। মূলত এই কারণে ভার্সিটির মেয়ে হইতে ছেলে এই টিমটাকে অনেকটা শ্রদ্ধা এবং ভালোবাসে। মাহির যদি মেয়েটাকে এনে সবার সামনে অপমান করে, তারপরও ভার্সিটির স্যার ম্যাম পর্যন্ত কেউ কিছু বলবে না। তাদের ভাবনায় আসবে মেয়েটা কিছু একটা দোষ করেছে হয়তো। এজন্য মাহির এত রেগে গিয়েছে। মাহির এবার আরশকে জিজ্ঞেস করলো। মেয়েটার নাম কি রে? আরশ ঠোঁট উল্টে মাথা ঝাঁকিয়ে না বোঝালো, যার অর্থ সে জানে না বা এখনো পর্যন্ত দেখে নাই। পাশে বসা রূপা নামের মেয়েটা বলল। মেয়েটার সঙ্গে আর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা তখন বলল তার নাম সন্ধ্যা। আর ওই মেয়েটার নাম আরিবা তালুকদার। আরাত বলল মেবি আরাত বলে ডাকে হয়তো। মাহির আরাত নামটা মুখ বাঁকা করে 2বার বিড়বিড় করলো। ক্লাস চলাকালীন হঠাৎ একটা ছেলে ক্লাসরুমের দরজায় এসে ম্যামের উদ্দেশ্যে বলল, মে আই কামিং ম্যাম? ইয়া, অফকোর্স। কোনো প্রয়োজন? ম্যাম, আরিবা তালুকদার আরাত নামে মেয়েকে মাহির ভাই ডাকছেন। নামটা শোনা মাত্র পুরো রুম অবাক হয়ে আরাতের দিকে তাকালো। কিছুক্ষণ আগে ম্যাম সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন, সেক্ষেত্রে ক্লাসরুমের সবার আরাতকে চিনতে অসুবিধে হইল না। কিন্তু মাহির পুরো ভার্সিটির ক্রাশ। মেয়েরা তাকে দেখার জন্য কত শত অপেক্ষা করে। সেই মাহির আরাতকে কেন ডাকবে? নিশ্চয়ই আরাত মাহিরের পরিচিত না, হয়তো স্পেশাল কেউ হবে। এটা নিয়ে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। আবার কেউ কেউ তো বলা বলি করছে মাহমুদ ইসলামের সঙ্গে ঝামেলায় বিষয়টি নিয়ে মাহির মেয়েটাকে সাজা দেওয়ার জন্য ডাকছে। ক্লাসরুম কিছুটা হইচই পড়ে গেল। ম্যাম সবার উদ্দেশ্যে ধমকের সহিত চেঁচিয়ে উঠল। সাইলেন্স। সঙ্গে সঙ্গে পুরো রুম নীরব হয়ে গেল। ম্যাম আরাতকে ছেলেটার সঙ্গে বাহিরে যাওয়ার আদেশ দিল। এদিকে আরাত সন্ধ্যা দুজনের মুখ চাওয়াচাই করে হকচকিয়ে গেল। আরাত সবাইকে একবার দেখে নিয়ে দাঁড়িয়ে পড়ল। আরাতের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সন্ধ্যাও দাঁড়িয়ে গেল। ম্যাম আরাতের সঙ্গে সন্ধ্যাকে দাঁড়াতে দেখে বললেন, তুমি দাঁড়ালে কেন? ম্যাম, আমিও আরাতের সঙ্গে যেতে চাই। ওকে একা একা একটা ছেলের সামনে ছাড়তে চাইছি না। ম্যাম কিছুক্ষণ ভেবে বললেন, ওকে, যাও। ছেলেটা তাড়া দিতে লাগলো। আরাতের সঙ্গে সন্ধ্যাও বের হইল। ওদের যাওয়ার পরপর মীরা ম্যামকে বলে ক্লাসরুম থেকে বের হইল। করিডোর দিয়ে ছেলেটা আগে আগে যাচ্ছে, তার কয়েক পা পিছন পিছন। আরাত সন্ধ্যা দুজন যাচ্ছে। আরাত সন্ধিহান গলায় সন্ধ্যাকে পর্যবেক্ষণ করে। তুই আসলি কেন? সন্ধ্যা মুখে লাজুক হেসে আরাতের কথাই উত্তর করলো। ছেলেটা বলল না মাহির মানে আমার ক্রাশ তোকে ডাকছে, তাই ভাবলাম ক্রাশের মুখটা দর্শন করে আসা যাক। তুই আমার জন্য আছোস নাই, তুই ওই মাহির না টাহিরকে দেখতে যাচ্ছিস। তুই হারামি, আমার সঙ্গে কথা বলবি না। আমি ভাবলাম আমার টেনশনে তুই আমার সঙ্গে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছিস, আর তুই। আরে তোকেও সাপোর্ট দিব আর আমার ক্রাশকেও দেখবো, এক ঢিলে 2 পাখি। হি হি। সর তুই, আমার লোকে কথা কবি না হারামি। দুজনের কথা বলার মধ্য দিয়ে ক্যান্টিনে এসে দাঁড়ালো দুজন। সামনের ছেলেটার কারণে সামনের ব্যক্তিকে দেখা গেল না। হঠাৎ সামনের ছেলেটা সাইড হতেই আরাতের চোখ আটকে গেল সামনে ব্ল্যাক লেদার জ্যাকেট পরে পায়ে পা তুলে ফোনের দিকে তাকিয়ে থাকা ব্যক্তির উপর। ভাই, এই যে মেয়েটা। ছেলেটার কথা কানে আসতে মাহির ফোন থেকে চোখ উঠিয়ে কৌতূহলী চোখে তাকালো। তাকিয়ে ছেলেটার উদ্দেশ্য করে জানতে চাইল,
কোনটা? ছেলেটা আরাতকে হাতের ইশারায় দেখিয়ে দিতে দিতে বলল। ভাই, সাদা জামা পরা মেয়েটা। মাহির ছেলেটার হাতের ইশারায় সেদিকে তাকাতেই আরাতের সঙ্গে চোখ মিলে গেল। আরাতকে নিচের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে। মাহির ভ্রুকুচকে আরাতকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। হালকা কোকড়ানো লম্বা বেনি করা চুলের সঙ্গে সাদা রেডিমেড হোয়াইট অ্যাঞ্জেল থ্রি পিস পরিহিত লালতি ফর্সা মুখটাই যেন আরাতকে স্নিগ্ধ পরি লাগছে। মাহির আরাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিছু একটা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি খেলে গেল। আরুষ মাহিরকে একটু ধাক্কা দিয়ে বলল, দোস্ত, এটা তো এয়ারপোর্টের বাচ্চাদের মতো কান্না করা সেই মেয়েটা না? মাহির চেয়ার থেকে উঠে এসে আরাতের সামনে দাঁড়ালো। এক নজর আরাতকে দেখে আরাতের পাশ কেটে নিজের ক্লাসের দিকে চলে গেল। মাহিরের চলে যাওয়ার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আরুষ চেয়ার থেকে উঠে মাহিরের পিছে যেতে যেতে মাহিরকে আশ্চর্যের ন্যায় প্রশ্ন করলো, এটা কি হইল? তুই মেয়েটাকে কিছু বললি না কেন? মুড নেই। মানে কি? তাহলে মেয়েটাকে এভাবে ডেকে নিয়ে আসার মানেটা কি? মাই মর্জি। মাহিরের গা ছাড়া ভাব দেখে আরুষের বিরক্তি লাগলো। রূপা নামের মেয়েটা সেদিকে তাকিয়ে অবাকের ন্যায় বলল, লাইক সিরিয়াসলি? মাহির কিছু না বলে এভাবে চলে গেল? রূপার কথায় সন্ধ্যা আরাত রূপার দিকে তাকালো। আরাতকে নিজের দিকে তাকাতে দেখে রূপা আরাতের দিকে কয়েক পা এগিয়ে এসে আরাতের সামনে দাঁড়িয়ে মুখটা ব্যঙ্গ করে বলল, লাকি গার্লস। ইয়া, আই এম লাকি গার্ল, বাট থোড়া সা মিস্টেক। আরাতের কথায় যেন রূপা মেয়েটা তাজ্জব বনে গেল। আরাত যে এভাবে মুখের উপর উত্তর দিবে রূপার ধারণাই ছিল না। রূপার রাগ লাগলো। জুনিয়র হয়ে মুখে মুখে তর্ক, ব্যাপারটা একদম পছন্দ হলো না। রূপা রাগ নিয়ে আরাতকে পুনরায় বলে, হোয়াট ডু ইউ মিন? বললাম আমি শুধু এখন না, ছোট্টবেলা থেকেই লাকি গার্ল। এই রাব্বি আরাতের কাছে এসে রূপার সঙ্গে দাঁড়িয়ে বলে, শোনো মেয়ে, মাহির ভাইয়ের হয়তো এমার্জেন্সি ক্লাসে যাওয়াটা দরকার ছিল, সো এতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, ভাইয়ের পানিশমেন্টের জন্য রেডি হও। আপনার মাহির ভাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট ভাইয়া। কথাটা বলে আরাত বাঁকা হেসে সন্ধ্যার হাত টেনে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে স্কুটির কাছে এলো। সন্ধ্যা আরাতকে বলে উঠল, এটা তুই কি করলি? আমি আবার কি করলাম? কি করস নাই? কলেজে প্রথম দিনে এসেই সিনিয়রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেলি। জানোস ওরা এখন আমাদের কি করতে পারে? আরাত সন্ধ্যার কথায় ঠোঁট উল্টিয়ে গাছাড়া ভাব নিয়ে উত্তর করলো, হোয়াট এভার, যা ইচ্ছে করুক, আমার কি তাতে? কলেজের র্যাগিং কথা শুনছস? যদি আমাদের র্যাগিং দেয় তাহলে? জানি তুই একটু চঞ্চল, তাই বলে জুনিয়র হয়ে সিনিয়রদের সঙ্গে তর্ক করবি? শোন সন্ধ্যা, এখানে আমার কোনো দোষ নেই। মাহির নামে ছেলেটা কিন্তু কিছু বলে নাই। ওরা শুধু শুধু আমার সঙ্গে লাগতে আসলে আমিও কমে ছেড়ে দিব না। সন্ধ্যার মাহির নামটা শোনা মাত্রই মুখের উৎফুল্লতা ভেসে উঠল। সন্ধ্যা উৎফুল্লতার সহিত আরাতকে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মাহির, উফ রে, এত কিউট কেন রে ছেলেটা? আমি প্রথম দেখাই ক্রাশ খাইলাম। ছ্যাচরামি বন্ধ কর। বাসাতে যেতে চাইলে স্কুটিতে উঠে পড়। আজকে আর ক্লাস করব না। তুই বাসায় চলে আসবি, আমি আর একা একা কি করব? চল, আমাকে আমার বাসায় নামিয়ে দিবি। চল। আরাত আর সন্ধ্যা স্কুটি নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। কলেজের দোতলার করিডোরে দাঁড়িয়ে মাহির আরাতের যাওয়ার দিকে তাকিয়েছিল। আরশ মাহিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটাই কি তোর অশ্রু ভেজা চোখের মালিকানা? হুম, তার ওই দু চোখের অশ্রু ভরা চাউনি মারাত্মক সুন্দর ছিল। রশ্মি রে, রশ্মি রশ্মি রশ্মি, আই এম ক্রাশ। আরাত বাড়িতে এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে নিজের রুমে এসে রুমটা ভেতর থেকে লক করে রশ্মির কাছে ফোন লাগালো। রশ্মির বাসা থেকে বের হয়ে একা একা রাস্তা দিয়ে রং বেরঙের ম্যাপেল পাতার সৌন্দর্য উপভোগ করতে করতে পার্থর সঙ্গে প্রথমবার যেখানে দেখা করছিল সে জায়গায় এসে একটা বেঞ্চে বসে পড়ল। রশ্মির বেঞ্চে বসার পর পার্থ সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তগুলো মনে পড়ে গেল। রশ্মির পার্থর কথা মনে পড়তেই মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ ফোন আসায় নিজের ভাবনা থেকে বের হয়ে ফোনটা দেখলো। আরাতের ফোন দেখে মুচকি হেসে ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আরাতের উৎফুল্ল ভরা কণ্ঠ ভেসে এলো। রশ্মি আরাতের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ক্রাশ মানে? বুঝলাম না, এমন হাঁপাচ্ছিস কেন? আমি ক্রাশ মানে এক ব্যাটারে ভালো লাগছে। এক কাজ কর, তুই এক গ্লাস পানি খেয়ে নে আগে, তারপর সব কিছু খুলে বল।
আরাত রশ্মির কথায় বেডসাইড উপর থেকে চক নিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। রশ্মি পূর্বের ন্যায় ঠান্ডা কণ্ঠে আরাতকে শুধালো, তোর না আজকে কলেজের প্রথম দিন, এই অসময় বাসায় কি করস? দোস্ত, পার্থর সঙ্গে তোর প্রথম দেখায় কেমন অনুভূতি হয়েছিল রে? রশ্মি যেন আরাতের কথায় কিছুটা লজ্জা পেল এবং অবাক হইল কিছুটা। আরাত অধৈর্যের ন্যায় পুনরায় জানতে চাইল। রশ্মি এবার তার আর পার্থর প্রথম দেখা হওয়াটা আমতা আমতা করে বলতে শুরু করলো। আমাকে বলছিল প্রথমবার আমাকে শাড়ি পরিহিত দেখতে চায়। আমিও মনে হাজারো রং নিয়ে তার রশ্মি রানী সেজে গিয়েছিলাম। তারপর পার্থ রিসর্টে মিট করতে চাইছিল, বাট আমার ইচ্ছা ছিল এই হালকা ঠান্ডা ওয়েদার, রং বেরঙের ম্যাপেল পাতার সৌন্দর্যের মতো তাকেও অনুভব করা। সে আমার ইচ্ছা পূরণ করছে। সে আমাদের প্রথম দেখা এই রাস্তায় হাজারো ম্যাপেল পাতার মধ্যে একটা ছোট্ট বেঞ্চে আমার জন্য ওয়েট করছিল। তুই তো জানোস আমার শাড়ি একদম পছন্দ না, তারপরও আমি তার জন্য বাঙালি নারীদের মতো কুচি করা লাল সুতি শাড়ি, সঙ্গে হাত ভরা কাঁচের চুড়ি পরে, চুলগুলো হাত খোপা বেঁধে তার রশ্মি রানী সেজে গিয়েছিলাম। কথাগুলো বলে রশ্মি একটু নিঃশ্বাস নেয়। আরাত অধৈর্যের ন্যায় রশ্মিকে তাড়া দিতে লাগলো। মেন পয়েন্টে এসে হ্যাং মেরে গেলি কেন? তারপর বল না। আরে বাবা দাঁড়া, একটু নিঃশ্বাস নিতে দে। নিঃশ্বাস পরেও নিতে পারবি, আগে কথা শেষ কর। আমার ভিতরে এক্সাইটেড কাজ করছে পরের লাইন শোনার জন্য। রশ্মি আরাতের কথাই দুষ্টুমি করে বলে, নিঃশ্বাস বন্ধ রাখে কিভাবে এই টেকনিক আগে আমাকে শেখা, তারপর বাকি কথাগুলো বলবো। আরাত রশ্মির কথায় বিরক্ত হয়ে পুনরায় জানতে চেয়ে বলে, আরে ফাজলামো বাদ দিয়ে বল না রে বোন, তুই যখন পার্থর সামনে গেছোস তোর কেমন ফিল হয়েছিল? আরাত কথাগুলো বলে রশ্মির উত্তরের অপেক্ষা করলো। রশ্মি আরাতের ব্যাকুলতা বুঝতে পেরে মুচকি হেসে পুনরায় বলতে শুরু করলো, আমার হেঁটে আসা পায়ে শুকনো ম্যাপেল পাতাগুলো মচমচে শব্দে যখন পার্থ বেঞ্চে বসা অবস্থাতে মাথাটা ঘুরিয়ে তাকালো, বিশ্বাস কর আরাত, আমি ওই মায়াবী চেহারায় থমকে গেলাম। আমার পা চলাচল বন্ধ হয়ে গেল। মানুষ এতটা মায়াবী কিভাবে হয় রে? সে যেন বাস্তব এক রাজকুমার। আমি তার বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। রশ্মির কথার মধ্যে আরাত কথা বলে উঠল, তোকে দেখে পার্থ চৌধুরীর রিয়াকশন কেমন ছিল? রশ্মি এবার একটু বেশিই লজ্জা পেল। লজ্জা মাখা মুখে রশ্মি পুনরায় বলে উঠল, সে আমাকে দেখে যেন কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে বসেছিল। কয়েক মুহূর্ত পর আমি তার সামনে গিয়ে হাত দিয়ে ইশারা করলাম। সঙ্গে সঙ্গে সে স্বাভাবিক হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে। সে শুধু মুখে মলিন হেসে পুনরায় আমার দিকে তাকিয়ে বলল, আমার জীবনটা এলোমেলো করে দেবার জন্যে যথেষ্ট। ব্যাটা তো দারুণ রোমান্টিক আছে। আরাতের দুষ্টুমিতে রশ্মি মুচকি হাসলো, তারপর একটু মলিন মুখে বলল, আমি তার কথা যার মানে বুঝি নাই। আমাদের মিট করার আগে ও আমার সঙ্গে ফোনে স্বাভাবিকভাবে কথা বলছিল। দেখা করার পর কেমন যেন আলাদা পার্থকে অনুভব করলাম, যেন এই পার্থকে আমি জানি না। হয়তো প্রথম দেখা করছিস এজন্য এমন লাগছে। না রে, এই পার্থর সঙ্গে আগের পার্থের মিল খুঁজে পাই না আমি। কেন, তোদের মধ্যে ঝামেলা হয়েছে নাকি? ওহু না, পার্থ ওর ফ্রেন্ডসদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। জানিস, তাদের মধ্যে একজন বাঙালি ছেড়ে রয়েছে। ওই ভাইয়ার কাছে পার্থ অল্প স্বল্প বাংলা শিখেছে। রশ্মির কথায় আরাত কিছু বলতে নিবে দরজার বাহিরে আদিবা তালুকদারের কণ্ঠ শুনতে পেয়ে আরাত রশ্মিকে তাড়াহুড়োই বলল, তোর সঙ্গে পরে কথা বলবো, মা ডাকছে, আল্লাহ হাফেজ। আরাতের ফোনটা কেটে গেল। রশ্মি ফোনের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মন খারাপ নিয়ে, তোকে জড়িয়ে ধরে অনেক কথা বলতে ইচ্ছে করছে রে আরাত, আফসোস মন চাইলেও সম্ভব না। বিকাল 5:35 ঘরে আতিফ শেখ বাসায় এসে বাহিরের পোশাক বদলে নিচে নেমে এলেন। ড্রয়িং রুমে এদিক ওদিকে তাকিয়ে নিজের গিন্নিকে খুঁজলেন। আনহা শেখের টুকটাক আওয়াজ আরিশার রুম থেকে ভেসে এলো। আরিশা আর আনহা শেখ আড্ডা দিচ্ছেন। আতিফ শেখ বড় মেয়ের রুমের দিকে যেতে নিতেই কিচেন থেকে টুকটাক শব্দ কানে ভেসে এলো। আতিফ শেখ চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিয়ে হাতের ঘড়িতে সময় দেখল। এই অসময়ে কিচেন রুমে কে থাকতে পারে এটা দেখার জন্য 2-1 পা করে কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেন রুমে আয়রাকে গুমড়ে ওড়না পেঁচিয়ে পাতিলে দুধ ঢালতে দেখে আতিফ শেখ বললেন, আম্মু, তুমি অসময়ে কিচেনে কি করো? আয়রা মনোযোগ সহকারে পাতিলে দুধ ঢালছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে ওঠে। কিছুটা দুধ নিচে পড়ে যায়। আয়রা পিছনে তাকিয়ে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ও আব্বু তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি একা একা কিচেনে কি করো? কিছু খেতে ইচ্ছা হলে তোমার আম্মুকে বলতে,
তোমার আম্মু বানিয়ে দিত। আয়রা আতিফ শেখের কথায় মুখে হাসি টেনে বলে, আব্বু আমি তোমার পছন্দের পায়েস রান্না করতেছি, তুমি জাস্ট ড্রয়িং রুমে 15 মিনিট ওয়েট করো, দেখবে তোমার পায়েস রেডি হয়ে গেছে। আমার তো একা ফেভারিট না আম্মু, শুধু কি আমার জন্য কষ্ট করছো? আতিফ শেখের দুষ্টুমি কথায় আয়রা লজ্জা পেল। লজ্জায় উত্তেজনা হয়ে ভুলভাল উত্তর করলো। আমার খুব প্রিয় 2 ব্যক্তির জন্য। আয়রা মুখ ফসকে কথাটা বলেই চোখ মুখ খিচে বন্ধ করে নিজের মাথায় নিজেই ছোট্ট করে বাড়ি দিল। আতিফ শেখ মেয়ের পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। আয়রা আতিফ শেখের হাসি দেখে মুখ ফুলিয়ে এগিয়ে এসে আতিফ শেখের হাত ধরে টানতে টানতে কিচেন রুম থেকে বের করে বলল, আব্বু তুমি যেও না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে আমি যাইতেছি। পাগল মেয়ে একটা। দেখি এদিকে এসো। আতিফ শেখ কথাটা বলেই আয়রার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিল। এবার আয়রা আর আতিফ শেখ দুজনে একসঙ্গে হেসে উঠল। আতিফ শেখের 2 মেয়ে খুব আদরের, তবে বড় মেয়ে থেকে ছোট্ট মেয়েকে একটু বেশিই আগলে রাখেন তিনি। কথায় আছে মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে আর ছেলেরা মায়ের প্রতি, কিন্তু আয়রা তার বাবার প্রতি দুর্বল আর আরিশা ওর আম্মুর প্রতি। আয়রা ওর আম্মুকে একটু ভয় পায়। আয়রা পায়েস রান্না করে আতিফ শেখকে নিজে বসে থেকে খাওয়ানোর পরে আরিশা আর আনহা শেখের জন্য রেখে 2টা টিফিন বাটি সাজালো। একটা তার আনাস ভাইয়ের জন্য আর একটা তালুকদার বাড়ির জন্য। টিফিন বাটি সাজানো শেষ, নিজেকে পরিপাটি করে নিয়ে বাবাকে বলে চলল মামার বাড়ির উদ্দেশ্যে। সব ধরনের গল্প পড়ুন এখন রোমান্টিক গল্প অ্যাপসে। প্লে স্টোরে গিয়ে রোমান্টিক গল্প লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সম্পূর্ণ ফ্রিতেই গল্পগুলো পড়তে পারবেন।